বাড়ি পৌঁছাতে রাতুলের কিছুটা সময় লাগলো। দরজা খুলতেই সে ভেতরে ঢুকলো। এক ঝলক চোখে পড়ল চৈতি কিচেনে দাঁড়িয়ে আছে। রাতুলের খুব ইচ্ছে জাগলো চৈতির হাতের এক গ্লাস পানি খেতে। সে ধীরে কণ্ঠে বলল, চৈতি, আমাকে এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি, আপনি সোফায় গিয়ে বসুন। রাতুল সোফায় গিয়ে বসলো। চৈতির শরবত বানিয়ে তারপর নিয়ে গিয়ে রাতুলের হাতে দিল। রাতুল সোফায় গিয়ে বসলো। তার চোখ কেবল চৈতির ওপরে। চৈতি কিছু সময় পর শরবত বানিয়ে সেটি তার হাতে দিল। রাতুল এক নজর দেখল। শরবতটা হালকা লালচে রঙের। তাজা ফলের মিষ্টি স্বাদ ফুটে উঠেছে। সে এক ঢক ঢক করে গ্লাসটা শেষ করলো। মনের মধ্যে কিছুটা তৃপ্তি অনুভব করলো। রাতুল চুপ করে গ্লাসটাকে এক পাশে রাখলো। মৃদু হাসি দিয়ে বলল, ধন্যবাদ, খুব ভালো ছিল। রাতুল সোফা থেকে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। চৈতির দিকে একবার তাকিয়ে বলল, লাঞ্চ রেডি করো, খেয়ে তারপর বের হব। বলেই সে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। চৈতি নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে গেল খাবার গুছিয়ে আনতে। চৈতি খাবারগুলো প্লেটে দিতে দিতে রাতুল ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল। চৈতিও বসে পড়ল নীরবতার সাথে। তাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তারপর ওরা রেডি হয়ে চলে গেল স্কুলের ভর্তির জন্য। গাড়ির জানালা দিয়ে ভেসে আসা হালকা বাতাস চৈতির চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। গাড়ির ভেতর এক ধরনের নিঃশব্দ উত্তাপ জমে আছে। রাতুল ড্রাইভিংয়ে মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একবার করে চৈতির দিকে চোখ পড়ে যাচ্ছে। চৈতি চুপচাপ বসে আছে জানালার বাহিরে তাকিয়ে। আজ 8 দিন পর সে ঘরবন্দি থেকে বের হলো। মুক্ত বাতাসে মন খুলে শ্বাস নিচ্ছে। রাতুল এক পলক চৈতির দিকে তাকিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করলো। হাজার যানজট পেরিয়ে অবশেষে তাদের গাড়িটা এসে থামলো স্কুলে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, নেমে পড়ো, আজ থেকে নতুন শুরু। স্কুলের দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পা রাখায় চৈতি একটু নড়ে চড়ে বসলো। মনে হলো নতুন জায়গার গন্ধে তার ভেতরে একটুখানি আশা জেগে উঠেছে। ভর্তির প্রক্রিয়া দ্রুত শেষ হলো। অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রাতুলের প্রতি আন্তরিক দৃষ্টিতে তাকিয়ে বলেন, আপনার দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। এই মেয়েটার ভবিষ্যৎ আপনার হাতে সুরক্ষিত। রাতুল একরকম গম্ভীর মুখে উত্তর দিল, সে শুধু দায়িত্ব নয়, আমার প্রতিশ্রুতি। স্কুল থেকে বের হয়ে তারা গাড়িতে উঠে পড়ল। রাতুল মনে মনে ভাবল এখন বাসায় ফিরবে না, বরং তাকে নিয়ে একটু নদীর পাড় ঘুরতে যাবে। এতে করে যদি একটু মনটা হালকা হয়। গাড়ি নদীর পাড়ের দিকে মোড় নিল। চৈতি জানতো না কোথায় যাচ্ছে, কিন্তু জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে মনে হলো কিছুটা শান্তি ফিরে এসেছে। রাতুল গাড়ি থামিয়ে বলল, নেমে আসো। চৈতি অবাক হলো, এখানে কেন? রাতুল কোনো উত্তর না দিয়ে দরজাটা খুলে নেমে পড়ল। চৈতিও বাধ্য হয়ে নেমে এলো। নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল এক অন্যরকম শান্ত পরিবেশ। পাখিদের ডাক, ঢেউয়ের শব্দ আর হালকা বাতাস যেন এক টুকরো স্বস্তি এনে দিল। রাতুল চুপচাপ নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দুজনেই নীরবে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ বাতাসে চৈতির চুলগুলো উঠতে লাগলো। রাতুল নিজের অজান্তেই হাত বাড়িয়ে চুলগুলোকে সরিয়ে দিল। চৈতি চমকে উঠল, কি করছেন এটা? রাতুল ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, মানুষ হিসেবে আমি হয়তো খুব একটা ভালো নই, কিন্তু ওয়াদা ভাঙার মানুষও নই। তোমার চুলগুলো তোমাকে অস্বস্তি দিচ্ছিল, তাই সরিয়ে দিলাম। এর বাইরে আর কিছুই নয়। শব্দগুলোর সরলতাই ছিল এক ধরনের গভীরতা, আর রাতুলের চোখে লুকিয়ে ছিল এমন এক প্রতিশ্রুতি যা সহজে ভাঙার নয়। রাতুল হালকা হাসিতে বলল, চলো, তোমায় নিয়ে একটু শপিং এ যাই, কিছু টুকিটাকি কিনে কিনে দেই, আসো আমার সাথে। বলেই সে ধীরে হাঁটা শুরু করলো। চৈতি কিছুক্ষণ চুপ থেকে তাদের পিছু নিল। গাড়িতে উঠতেই রাতুল ইঞ্জিন স্টার্ট দিল। চারপাশে নীরবতা, শুধু গাড়ির মৃদু গড়গড় শব্দ যেন তাদের কথা বলার প্রয়োজনটা লাঘব করে দিচ্ছিল।
গাড়ি থামলো এক শপিং মলের সামনে। রাতুল দরজাটা খুলে দিল চৈতির জন্য। বের হয়ে আসো। চৈতি খানিকক্ষণ নার্ভাস ফিল করছিল। এই প্রথম শহরের এত বড় একটা শপিং মলে এসেছে সে। রাতুল হঠাৎ থেমে পাশ ফিরে চৈতির দিকে তাকিয়ে নরম গলায় বলল, যদি অনুমতি দাও, তোমার হাতটা ধরতে চাই। এত বড় শপিং মলে মানুষের ভিড়ে যদি হারিয়ে যাও, তখন কি হবে? তুমি হয়তো পালিয়ে গিয়ে বাঁচবে, কিন্তু আমি। তার গলা আরো নরম হয়ে এলো। আমি যে ধোকায় ধোকায় মরবো, ধোকায় ধোকায় মরবো, আর সহজে হার মানতে চাই না। আমি বাঁচতে চাই চৈতি, তোমার সাথে। দেবে কি সেই অনুমতি? চৈতি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ দ্বিধা, এক অদ্ভুত সংশয়, কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল রাতুলের দিকে। রাতুল শক্তপোক্ত হাতে আলতো করে ধরে নিল সেই নরম হাতখানা। কোনো জোর নেই, কেবল একরকম সুরক্ষার প্রতিশ্রুতি যেন ভেসে এলো তার স্পর্শে। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার ভয়টা যেন মিলিয়ে গেল এইটুকুন স্পর্শে। দুজনেই নীরব, কিন্তু হাত ধরে হাঁটার সেই মুহূর্তেই মনে হলো হয়তো এটাই তাদের নতুন গল্পের শুরু। রাতুল আর চৈতি হাত ধরে শপিং মলের ভিড়ের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে কোলাহল, দোকানদারগুলো, রঙিন আলো আর মানুষের ব্যস্ততা, সবকিছুই যেন তাদের থেকে আলাদা এক জগতে চলছিল। রাতুল সবার আগে নিয়ে গেল চৈতিকে একটি বোরখার দোকানে। সেখানে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো বেশ কয়েকটি বোরখা আর হেজাব বেছে নিল। প্রতিটা বোরখার রং, কালার আর ডিজাইন যেন চৈতির স্বভাব আর ব্যক্তিত্বের সাথে পুরোপুরি মানানসই হয়, সেই দিকেও খেয়াল রাখলো। এরপর তারা গেল কুর্তির দোকানে। রাতুলের পছন্দে কেনা হলো বিভিন্ন রঙের এবং নান্দনিক নকশার বেশ কিছু কুর্তি আর স্টাইলিশ সালোয়ার। প্রতিটি পোশাক যেন চৈতির আরো সুন্দরভাবে প্রকাশ করছে। এরপর চুড়িদারের দোকানে গিয়ে চৈতির জন্য বাছাই করলো কয়েকটা আরামদায়ক ও ট্রেন্ডি চুড়িদার। সব শেষে এক দোকান থেকে নিল কিছু গাউন, নরম কাপড়ের, নান্দনিক ডিজাইনের কিছু মানানসই ওড়না কিনে শপিং শেষ করলো রাতুল। প্রতিটা জিনিস কেনার সময় তার চোখে ছিল এক অদৃশ্য যত্ন। রাতুল চৈতিকে নিয়ে জুতার দোকানে গেল, কিছু জুতা কিনলো। চৈতিকে সঠিক মাপের আরামদায়ক স্যান্ডেল বেছে নিল, যাতে করে বাসায় থাকার সময় তার পা শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সবশেষে রাতুল কসমেটিক্সের দোকানে গিয়ে কিছু উন্নত মানের কসমেটিক্সও কিনে নিল। শপিং শেষে চৈতিকে নিয়ে রাতুল যখন শপিং মল থেকে বের হয়ে লিফটের জন্য উঠছিল, ঠিক সেই সময় একটি ছেলে হঠাৎ করেই চৈতির কোমরে হাত দিতে চেষ্টা করলো, কিন্তু তার আগে রাতুল দ্রুত এগিয়ে এসে ছেলেটির হাতটাকে শক্ত করে ধরে ফেলল। মুখে মাস্ক থাকার কারণে সেই ছেলে রাতুলকে চিনতে পারেনি। রাতুল এক ঝটকায় ছেলেটির হাতটা ছাড়িয়ে নিয়ে কিছু না ভেবেই তার নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। ছেলেটি পেছনে হেলে পড়ে গেল। রাতুলের চোখে ঝলকানি, মুখে তীব্র রাগের প্রকাশ। সে সোজা দাঁড়িয়ে গর্জনপূর্ণ কণ্ঠে বলল, কার গায়ে হাত দেওয়ার এত সাহস দেখিয়েছিস? সে আমার। চৈতি ইজ মাইন। এই ফল তুই পাবি, জাস্ট রেডি থাক। কথাটা বলে চৈতিকে নিয়ে দ্রুত লিফটে উঠে গেল। রাতুল দ্রুত লিফটের দরজাটা বন্ধ করে দিয়ে নিচে নামতে শুরু করলো। তার চোখে তীব্র রাগ আর উত্তেজনা স্পষ্ট। চৈতি কিছু বলার আগেই রাতুল কপালে একটা চিন্তার রেখা টেনে নিল, যেন সে ভাবছিল কিভাবে এই ঘটনার পরবর্তী ধাপটি নেওয়া উচিত। চৈতি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, কিছুটা সংকুচিত এবং অস্বস্তি অনুভব করছিল। নিচে নামতেই রাতুল দ্রুত চৈতিকে নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। বাসায় এসে শপিং ব্যাগগুলো রেখে রাতুল চৈতিকে এক পলক তাকিয়ে বলল, আমার কিছু জরুরি কাজ আছে, তোমার জন্য কিছু প্রয়োজন হলে কল করবে। আর তারপর দ্রুত বেরিয়ে গেল।
চৈতি কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, তবে কোনো প্রশ্ন করল না। রাতুল খুব স্পিডে গাড়িটা স্টার্ট দিল। ঘন্টা দুয়েকের মধ্যে সে পৌঁছে যায় তার গোডাউনের সেইখানে। বাধা আছে শপিং এ থাকা সেই ছেলেটি যে চৈতিকে ছুতে চেয়েছিল। রাতুল গোডাউনের ভেতরে প্রবেশ করে এক পাশের চেয়ার টেনে তুলে সেটাতে বসে পড়ল। তার চোখে এক ধরনের অপ্রতিরোধ্য রাগ ছিল, যেন কিছু একটা পরিপূর্ণতা দাবি করছিল। ছেলেটিকে সামনে দাঁড়াতে দেখে সে দাঁতে দাঁত চেপে বলল, এই হাত দিয়ে তুই আমার চৈতিকে ছোঁয়ার চেষ্টা দেখিয়েছিস না? মেয়ে দেখলে শরীরে জ্বালা ধরে, সমস্যা নেই, আজ সব জ্বালা মিটিয়ে দিব। চৈতি একটা সদ্য ফুটে ওঠা একটি নিষ্পাপ ফুল, যার মতো সরলতা আর মাধুর্য পৃথিবীতে বিরল। আর এই সেই ফুলকে কলঙ্কিত করার জন্য তুই যেই দুঃসাহস দেখিয়েছিস, তার ফল তুই পাবি। রাতুল গভীর রাগে বলল, মামুন, এই মামুন, এখনই ওইটা নিয়ে আয় তো। রাতুলের কড়া আওয়াজে মামুন তৎক্ষণাৎই সাড়া দিল। সে দ্রুত এক কাচের বোতল নিয়ে হাজির হলো, যার ভেতরে ছিল কিছু তরল পদার্থ। বোতলের দিকে এক ঝলক তাকিয়ে রাতুল সিটিয়ে বলল, এটা ঠিক কোন জায়গায় কাজে লাগবে? তারপর বাঁকা হেসে মামুনের দিকে তাকিয়ে বলল, হে মামুন, অ্যাসিডটা ওর পুরো সঙ্গে ঢেলে দে, দেখি কেমন জ্বালা ধরে। মামুনের পাকাপোক্ত অভিজ্ঞতা হাত নিয়ে সে বোতলটি নিয়ে এগিয়ে গেল। বোতলটি এগিয়ে যেতে দেখে ছেলেটি ছটফটিয়ে ওঠে, কিন্তু মামুন ছেলেটি ছটফটানি ছটফটিয়ে ওঠে কিন্তু মামুন ছটফটানি উপেক্ষা করে ছেলেটির সামনে গিয়ে বোতলের ঢাকনাটা খুলে তরল পদার্থটা তার প্যান্টের ভেতরে ঢেলে দেয়। মুহূর্তেই ছেলেটি ছটফট করতে করতে চেয়ার সমেত পড়ে যায়। মুখটা বাঁধা ছিল, তাই সে আর্তনাদ করতে পারে না, কিন্তু একটা সময় সে নিস্তেজ হয়ে যায়। দীর্ঘদিন ধরে নারীর সঙ্গ পাওয়া কোনো পুরুষ হঠাৎ করে সেই সঙ্গ হারালে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে। ঠিক তেমনই এক বিষাদের অনুভূতি রাতুলকে আচ্ছন্ন করে ফেলেছে। শরীরটা যেন একেবারে অবশ হয়ে আসছে। মনে হচ্ছে সব ইচ্ছেগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিতে থাকে, যেন নিজের ভেতরের সব উত্তাপকে ঠান্ডা করতে পারবে। কিন্তু মন যেন কোনোভাবেই স্থির হচ্ছে না। ঠান্ডা করেই হঠাৎ করেই সে চোখ মেলে তাকালো, চেনা আশ্রয়ের খোঁজে পা বাড়ালো মায়ের রুমের দিকে। নিজের রুমে থাকলে কোনো অঘটন ঘটে যেতে পারে, আর সেই ভয়টাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চৈতির প্রতি করা প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি কথা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। সে কোনোভাবেই ওয়াদা ভাঙবে না। মায়ের ঘরে ঢুকে ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে যেন মায়ের স্নেহের উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলল। এই শূন্য মুহূর্তে মায়ের উপস্থিতি তার মধ্যে এক ধরনের শান্তি বয়ে নিয়ে আসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ওয়াশরুমে গিয়ে অজু করলো, যেন সব পাপ ক্লান্তি তার অশান্তি ধুয়ে ফেলতে পারে। ফিরে এসে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এখন একমাত্র নামাজই পারে তাকে সঠিক পথ দেখাতে। সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে সব কষ্ট, দুঃখ আর তার ভয় তার কাছে সমর্পণ করলো, যেন এই অন্ধকারের ভেতরের থেকে আলোর প্রতিটি ক্ষীণ রেখা বেরিয়ে আসে, আর সেই আলোয় তার সমস্ত গ্লানি মুছে যায়। আল্লাহ, তুমি আমার মনটাকে শান্ত করো, যেন আমি আমার প্রতিটি ওয়াদা রাখতে পারি। রাতে এই প্রার্থনার মধ্যেই হারিয়ে গেল রাতুল এক নতুন ভোরের আশায়। নামাজ শেষ করে রাতুল ধীরে ধীরে জায়নামাজ গুছিয়ে রাখলো। তার চোখে এখনো ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটুখানি শান্তি নেমে এসেছে। মায়ের ঘরে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে দাঁড়ালো।
জানালার পাশের চাঁদের আলো ফিকে হয়ে আসছে। ভোরের আভাস যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে। রাতুল মনে মনে ভাবল, চৈতির জন্য আমাকে আরো শক্ত হতে হবে। আমি হারাতে পারি না। রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন নিজেকে পুরোপুরি প্রস্তুত করার চেষ্টা করছে। তার মন থেকে সব দুশ্চিন্তা, ভয় এবং অস্থিরতা দূর করতে একমাত্র পথ ছিল তারাবা তাওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা। একটু পরে রাতুল উঠে গিয়ে তসবিহ নিয়ে বসে পড়ল। তার ঠোঁটে ছিল জিকিরের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এক এক করে এই শব্দগুলো তার কানে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি শব্দ তার মনকে গভীর শান্তি ও শক্তির সঙ্গে ভাসিয়ে দিচ্ছিল। তার ভেতর থেকে সব অশান্তি, ভীতি এবং পৃথিবীর বোঝা যেন একে একে ঝরে পড়ছিল। আল্লাহ, তুমি আমার জন্য পথ দেখাও, আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে সাহায্য করো। এই প্রার্থনাটি রাতুলের ঠোঁট থেকে বারবার উচ্চারিত হচ্ছিল, যেন তার সমস্ত কষ্ট, তিক্ততা আর সংকট আল্লাহর কাছে সমর্পণ করছে। বয়সের ভার, কষ্টের বোঝা সবকিছু যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। তার মনে শান্তির এক নতুন প্রভাত শুরু হয়েছিল। চৈতিকে বাঁচানোর, তার সঙ্গে থাকার, তার প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি এখন তার ভেতরেই ছিল। জিকির শেষ হওয়ার পর রাতুল ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে তখন কোনো ভয় বা বিভ্রান্তি ছিল না, বরং তার চোখে ছিল দৃঢ় সংকল্প, অটুট আত্মবিশ্বাস। আজ থেকে নতুন পথের সূচনা। চৈতির জন্য তার সবকিছু অর্পিত। সবার আগে তাকে এখন প্রস্তুত হতে হবে। এই শান্তির মধ্যে এক গভীর শক্তির অনুভূতি ছিল, যা তাকে সঠিক পথে চালিত করবে। রাতুল জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো। কতদিন পর সে এই তেলাওয়াত করছে তা সে নিজেও জানে না। তবে আজকের এই মুহূর্ত যেন তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছে। প্রতিটি আসমানি অক্ষর তার কানে প্রবাহিত হচ্ছিল এবং প্রতিটি আয়াত তার মনকে গভীর শান্তি আর শক্তি দিয়ে পূর্ণ করছিল। মনে হচ্ছিল যেন তার সমস্ত শঙ্কা আর ভয় কোরআনের কথা শুনে ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটি ছিল রাতুলের আত্মার পরিপূর্ণতা। যে শান্তির মধ্যেও সে ডুবে ছিল, তাতে ছিল তাতে সে বুঝতে পারছিল না তার সব দুঃখ, ক্লান্তি এবং অস্থিরতা আল্লাহর কাছে সমর্পিত হয়েছে। আজকের এই তেলাওয়াত তার জন্য এক নতুন জীবন শুরু হওয়ার মুহূর্ত ছিল। পাশের রুমে চৈতি ঘুমাচ্ছে। যদি সে দেখতো তাহলে হয়তো সে ছুটে এসে তার ভালোবাসাটা গ্রহণ করে নিত, কিন্তু সে তো জানতেও পারল না। সারা রাত জেগে আল্লাহর ইবাদাত করতে করতে কখন যে জায়নামাজের ওপরেই ঘুমিয়ে পড়েছিল সেটা রাতুল নিজেও জানে না। ভোরের আলো জানালা দিয়ে এসে চোখে লাগতেই এক তারা তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে ধীরে ধীরে চারপাশটা দেখল। এখনো সে জায়নামাজের ওপরেই শুয়ে আছে। শরীরের প্রতিটি অংশ যেন অবসান্ন, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। ধীরে ধীরে উঠে বসল। একবার আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আল্লাহ, আজ থেকে নতুন করে শুরু করব। জায়নামাজ থেকে উঠে ধীরে ধীরে সেটি সুন্দর করে গুছিয়ে নিল রাতুল। প্রতিটি ভাঁজ যেন ছিল তার এবাদাতের স্পর্শ, শান্তির এক অনুভূতি। যত্ন করে জায়নামাজটা ভাঁজ করে আলমারির ওয়ার্ড্রপে রেখে দিল। সবকিছু ঠিকঠাক করার পর গভীর এক শ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। মনে হলো এই ছোট্ট কাজটার মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে, যেমনটি পাওয়া যায় সবকিছু ঠিকঠাক করার জন্য। নিজের রুমে এসে রাতুল ধীরে ধীরে দরজাটা বন্ধ করলো। রুমের ভেতরে ছড়িয়ে থাকা অগোছালো জিনিসগুলো তার চোখে পড়ল। প্রতিটা জিনিস যেন তার মনের অস্থিরতার প্রতিফলন।
একটু থেমে চারপাশে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল। ভোরের আলো রুমের ভেতরে ঢুকে চারপাশ আলোকিত করে তুলল। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার ক্লান্ত মুখে একটুখানি স্বস্তি দিল। রাতুল নিজে টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসে চোখটা বন্ধ করে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ডায়েরি খোলার হাত বাড়ালো, যেন যেখানে সে সবসময় তার অনুভূতি, পরিকল্পনা আর প্রতিজ্ঞাগুলো লিখে রাখে। আজ সে লিখবে, আমি হারব না। চৈতির জন্য, নিজের জন্য এবং আল্লাহর দেওয়া এই জীবনের জন্য আমি লড়ব। ডায়েরিতে প্রথম লাইনটি লিখেই তার মনে শক্তি নতুন ঢেউ বয়ে গেল। এখন তার সামনে একটাই লক্ষ্য, চৈতিকে আগের মতোই হাসি খুশি করে তোলা। ধীরে ধীরে ঘুম থেকে উঠল চৈতি। চোখ কসলাতে কসলাতে চারপাশে তাকালো। নরম আলোতে ভেসে আসা সকালটা যেন একটুখানি শান্তি এনে দিচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি পড়ল সামনে পড়ার টেবিলের কাছে বসে থাকা রাতুল। নীরব স্থির ভঙ্গিতে ডায়েরির পাতায় কিছু লিখছে সে, মুখে গম্ভীর মনোযোগের ছাপ। ভুরু কুঁচকে আছে সামান্য। জানালা দিয়ে আসা সূর্যের আলো তার মুখে পড়ছে, যেন পুরো দৃশ্যকে আরো স্পষ্ট করে তুলেছে। চৈতি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। ফ্রেশ হয়ে আসতেই চৈতি দেখল রাতুল তার দিকে তাকিয়ে আছে। চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর কণ্ঠে নরম কি এবং কিন্তু কঠিন সুর বলল, রেডি হয়ে থাকবে, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে নিয়ে আসব, বোরখা পরে নিবে। চৈতি অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্কুলে বোরকা পরবো? রাতুল ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ পরবা। তুমি এমপির বউ, কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে না। চৈতি কাঁধ উঁচিয়ে হাসল, ক্ষমতার অসৎ ব্যবহার করছেন এমপি আহমেদ। রাতুলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলো, চোখে খেলা করলো গভীরতা। এটা অসৎ ব্যবহার না, বরং সৎ ব্যবহার। এতদিন যা করেছি সবই ছিল অসৎ। চৈতি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, হঠাৎ এত সাধু হচ্ছেন যে? রাতুল এবার চেয়ার থেকে হেলে বসে চোখ সরালো, কিন্তু গভীর এক দৃঢ়তা নিয়ে বলল, এতদিন কোনো পবিত্র ফুল ছিল না, তার পবিত্র সুবাসও ছিল না, তাই সাধু হতে পারিনি। কিন্তু এখন আছে, আর সেই সুবাসকে আমি গোটা দুনিয়ার থেকে আড়াল করে রাখতে চাই। একটু মুহূর্ত সে গলার স্বর নরম থেকে কঠিনতর হয়ে উঠল। বেশি বেয়াদবি না করে যাও, বই খাতা কলম গুছিয়ে নাও, টাইম মতো স্কুলে যেতে হবে। চৈতি ধীরে ধীরে বই খাতা গুছিয়ে নিল। সবকিছু ঠিকঠাক করে রাখার পর আলমারি থেকে বোরকাটা বের করে পরল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে একটা হেজাব বেঁধে নিল, যেন কোনো দিকেই ত্রুটি না থাকে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তার ছাপ ফুটে উঠেছিল। এইদিকে রাতুলও উঠে চলে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে ফিরে এলো। তার চোখে মুখে ছিল একরাশ প্রশান্তি আর দায়িত্বের গাম্ভীর্য। দুজনেই নাস্তার টেবিলে গিয়ে বসলো। নাস্তা করতে করতে তাদের মধ্যে অদ্ভুত এক নীরব বোঝাপড়া চলছিল। শব্দের প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাই ছিল যথেষ্ট। নাস্তা শেষ করে দুজনেই প্রস্তুত হলো রওনা দেওয়ার জন্য। গাড়ির দরজা খুলে চৈতিকে আস্তে করে বসতে সাহায্য করলো রাতুল। গন্তব্য স্কুল। চৈতির জন্য নিরাপত্তা আর দায়িত্ববোধের এই ছোট ছোট মুহূর্তগুলো যেন রাতুলের ভালোবাসাকে আরো দৃঢ় করে তুলছিল। রাতুল গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়েছিল। চৈতি ধীর পায়ে এসে গাড়িতে বসলো, চোখে মুখে একটু গাম্ভীর্য। রাতুল চৈতির পাশে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। চৈতি জানালার বাইরে তাকিয়েছিল। গাড়ি যখন ধীরে ধীরে চলতে শুরু করলো, তখন সে আনমনে রাস্তার দিকেই তাকিয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশের সব কিন্তু তার
এক ভেতরের ছন্দে, কিন্তু তার ভেতরে অস্থিরতা যেন থামছেই না। কি ভাবছো? রাতুলের গলা শুনে চৈতি চমকে তাকালো। কিছু না, সংক্ষিপ্ত উত্তর দিল চৈতি। সত্যি? হুম। রাতুল এবার গভীর দৃষ্টিতে চৈতির দিকে তাকালো, যেন তার মনের ভেতরটা পড়ে নিতে চাইছে। কিছুক্ষণ চুপ থেকে হালকা শ্বাস ফেলে বলল, চৈতি, আমি জানি তুমি এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারোনি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি আছি, সব সময় পাশেই আছি। তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। চৈতি এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। গাড়ি স্কুলের সামনে এসে থামলো। চৈতি দরজা খুলে নামতে যাবে, ঠিক তখনই রাতুলের চোখ পড়ল তার বোরকার হুকের দিকে। সামনের অংশটা একটু সরে গিয়ে ফর্সা ত্বক স্পষ্ট হয়ে আছে। রাতুলের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। এক ঝটকায় চৈতির হাত থেকে ধরে এনে আবারও গাড়ির ভেতরে নিয়ে এলো সে। শক্ত দরজা বন্ধ করেছে বন্ধ হাতে দিয়ে নক করে দিল। তারপর ড্রয়ারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, তুমি বাইরে যাও। ড্রাইভার মাথা নাড়িয়ে দ্রুত গাড়ি থেকে নেমে দরজাটা বন্ধ করে দিল। চৈতি কিছু বোঝার আগেই রাতুল তার দিকে ঘুরে বসলো। গভীর চোখে তাকিয়ে বলল, তুমি এইভাবে বাইরে যাচ্ছিলে? চৈতি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, আমি আসলে খেয়াল করিনি। রাতুল গভীর শ্বাস ফেলল, তারপর হাত বাড়িয়ে ধীরে ধীরে হুকটা বন্ধ করে দিল। স্পর্শটা খুবই হালকা, কিন্তু তাতে প্রচন্ড যত্ন আর অধিকার লুকিয়ে ছিল। এই একটা ভুলই আমাকে অনেক কিছুই বদলে দিতে পারে। চৈতি, গম্ভীর কণ্ঠে বলল রাতুল। চৈতি কিছুই বলল না। রাতুল কয়েক সেকেন্ড ওর দিকে চেয়ে রইল, তারপর ধীর স্বরে বলল, এবার ঠিক আছে, এখন নামো। চৈতি গাড়ি থেকে নামতে গিয়ে আবারও একবার রাতুলের দিকে তাকালো। তার চোখে এখনো রাগের ছাপ স্পষ্ট, কিন্তু সেই রাগের ভেতরেও যেন লুকিয়ে আছে এক অদ্ভুত ভালোবাসা, এক গভীর দায়িত্ববোধ। চৈতি ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, আর রাতুল জানালার পাশে বসে আছে। ওকে দেখতেই থাকলো যতক্ষণ না ভেতরে স্কুলের ভেতরে ঢুকে যায়। চৈতি ধীরে ধীরে স্কুলের গেটের ভেতরে ঢুকে গেল। রাতুল জানালার পাশ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো যতক্ষণ না সে পুরোপুরি ভেতরে চলে যায়। চোখে মুখে কঠিন ভাব, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল এক গভীর শঙ্কা। চৈতি ভেতরে ঢুকে পড়ার পরও গাড়ি ছাড়তে বলল না সে। হাতের আঙ্গুলগুলো চেপে ধরে বসে রইল, যেন কিছু ভাবছে। কিছুক্ষণ পর গাড়ির দরজাটা খুলে নেমে পড়ল, পা বাড়ালো স্কুলের দিকে। স্কুলের গেটের বাহিরে কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে আছে, কথা বলছে। কেউ কেউ তাদের সন্তানদেরকে ভেতরে দিয়ে ফিরে যাচ্ছে। রাতুল কোনো দিকে না তাকিয়ে সোজা রিসিপশনের দিকে গেল। ডেস্কের মহিলাটি মাথা তুলে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে রাতুল গম্ভীর গলায় বলল, নবম শ্রেণীর ক্লাসরুমটা কোন দিকে? মহিলাটি একটু চমকে গেল। একজন অপরিচিত পুরুষ, মুখে মাস্ক, চোখে মুখে গম্ভীর ভাব। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, সোজা করিডোর ধরে ডান দিকে গেলে ক্লাস 9 এর ব্লক পেয়ে যাবেন। রাতুল মাথা সামান্য ঝাঁকিয়ে ধীর পায়ে করিডোরের দিকে এগিয়ে গেল। চারপাশের শিক্ষার্থীরা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালেও তার কঠোর উপস্থিতি দেখে কেউ কিছু বলার সাহস পেল না। চৈতিক ক্লাসরুমে ঢুকে ধীরে ধীরে নিজের সিটের দিকে এগিয়ে গেল। ব্যাগ কাঁধ থেকে নামিয়ে টেবিলের উপরে রাখতেই টের পেল কেউ একজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নবম শ্রেণীর একজন শিক্ষার্থী, পরনে বোরকা, আর এটা বাকি সবাইয়ের জন্যই বেশ অস্বাভাবিক লাগছিল। বিশেষ করে একজন ছেলে। সে কিছুটা কৌতূহল হয়ে চৈতির দিকে এগিয়ে এলো। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। চৈতি সিটে বসতেই একজন ছেলে এগিয়ে এলো, চোখে কৌতূহল, মুখে হালকা হাসি। তুমি নতুন?
চৈতি কোনো জবাব দিল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। ছেলেটি একটু ঝুঁকে আবার বলল, তোমার নাম কি? তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ক্লাসরুমের দরজার সামনে থেকে ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ওর নাম দিয়ে তোমার কি কাজ? ছেলেটি চমকে উঠে পেছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে ছিল রাতুল, মুখে মাস্ক, চোখে মুখে কঠোরতা। লেখাপড়া করতে এসেছো, মন দিয়ে পড়াশোনা করো, আর ওর আশেপাশে যেন তোমায় না দেখি। রাতুলের কণ্ঠে হালকা ধমকের সুর। ছেলেটি কিছু বলার সাহস পেল না, মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল ক্লাসের অন্যদিকে। রাতুল ধীর স্বরে বলল, বের হও, কথা আছে। চৈতি দ্বিধাগ্রস্ত চোখে তাকালো, এখানে? এখন? হ্যাঁ, এখনই, রাতুল বলল। চৈতি মৃদু শ্বাস ছেড়ে বেরিয়ে এলো ক্লাস থেকে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, স্কুল শেষ হওয়ার পর গেটে দাঁড়িয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। চৈতি ধীর স্বরে বলল, আপনার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। রাতুলের চোখে যেন আগুন জ্বলে উঠছিল। তেজি কণ্ঠে বলল, তুমি যদি একা বাড়ি ফেরার চেষ্টা করো, পা কেটে টুকরো টুকরো করে ফেলবো। যাও এখন ক্লাস করো। কথাগুলো বলেই রাতুল চলে গেল। চৈতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর সে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। সামনে ইলেকশন, তাই আজ একটি গুরুত্বপূর্ণ সমাবেশ ছিল। শহর থেকে একটু দূরে সেটি আয়োজন করা হয়েছে। রাতুল সেই সবার দিকেই রওনা দিল। তবে চৈতির নিরাপত্তার কথা ভেবে সে তার কিছু লোক পাঠিয়ে দিয়েছিল স্কুলের আশেপাশে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তারা পরিস্থিতি সামলাতে পারে। সবাই পৌঁছানোর পর রাতুল দ্রুত মঞ্চে উঠল। তার পাশে বেশ কিছু রাজনৈতিক নেতা এবং দলের সিনিয়র নেতারাও ছিল। আলো ঝলমলে মঞ্চ, উজ্জ্বল পরিবেশ, সবার মুখে নির্বাচনী উত্তেজনা। তবে রাতুলের চোখের মধ্যে এক ধরনের গভীর চিন্তা ছিল। সভার আলোচনায় তার মন পুরোপুরি ছিল না, কারণ তার মাথায় ছিল চৈতি এবং তার নিরাপত্তা। নেতারা একে একে উঠে বক্তৃতা দিতে শুরু করলেন। নির্বাচনী কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। একজন নেতার মুখে কথাগুলো শুনে অন্যজন প্রতিবাদ জানাচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। তবে রাতুলের মন সব সময় অন্য জায়গায় ছিল। দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা তার জন্য গুরুত্বপূর্ণ হলেও চৈতির নিরাপত্তা ছিল তার কাছে সবচেয়ে বড় চিন্তার। যতক্ষণ সবার আলোচনা চলছিল, রাতুলের চোখ কখনোই মঞ্চ থেকে সরে যাচ্ছিল না। তবে মনে মনে সে বারবার চেক করছিল চৈতির আশেপাশে থাকা লোকদের। তার মাথায় একটাই চিন্তা, সবকিছু ঠিকঠাক চলছে তো। বক্তাদের মধ্যে একজন দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে বলছিলেন, তবে রাতুলের মন তখনও স্থির ছিল না। তার মনে ঘুরপাক খাচ্ছিল নির্বাচনী প্রতিযোগিতা, মানুষের প্রতিক্রিয়া এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আলোচনার এক পর্যায়ে হঠাৎ করেই হাঙ্গামা শুরু হয়। মঞ্চের পেছন থেকে অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল, যা তৎক্ষণাৎই বাড়তে থাকে। বক্তৃতা দিতে থাকা নেতা মুহূর্তের মধ্যেই থেমে যান এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো সমাবেশে। কিছু নেতা বিস্মিতভাবে মঞ্চে দাঁড়িয়ে থাকেন, আর কিছু নেতা দ্রুত নিচে চলে যান পরিস্থিতি সামলানোর জন্য। রাতুলের চোখে তখন তীব্র আগ্রহ ও উদ্বেগের ছাপ ছিল। তার সংখ্যা সত্যি হয়ে দাঁড়ালো। পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। সবাই উপস্থিত কিছু যুবক আচমকা তর্কাতর্কি শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা ধাক্কাধাক্কি করতে থাকে, মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, একে অপরকে ধাক্কা দিয়ে দিশেহারা করতে থাকে। রাতুল অপ্রতিরোধ্য এক কণ্ঠে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, সবাই থামো, শান্ত হও। কিন্তু তার কণ্ঠেও যেন এক ধরনের রাগ ও কষ্ট লুকিয়ে ছিল। মঞ্চে তার উপস্থিতি শক্তিশালী হলেও তার মন তখন অন্য জায়গায়। এটা কেবলই হাঙ্গামাই নয়, কিছু বড় ঘটনা ঘটতে চলেছে সে জানত। তার লোকজন সভাস্থলে দ্রুত প্রবেশ করতে শুরু করে। রাতুল তাদের উদ্দেশ্য করে বলল, সবাই বাইরে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।
আর এই জায়গাটা আমাদের রাখা দরকার। এই পরিস্থিতিতে রাতুল জানতো চৈতির নিরাপত্তা নিয়ে তার চিন্তা আরো বাড়ছে। সবার বাইরে কিছু পরিস্থিতি তৈরি হতে পারে এবং তাকে নিশ্চিত করতে হবে যে লোকেরা সবকিছু ঠিকঠাক সামলে নিচ্ছে। সবার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাতুল এক মুহূর্তও বিশ্রাম নিল না, বরং তার দৃষ্টি পুরোটা কন্ট্রোল করার দিকে। আর সেই সঙ্গে চৈতির নিরাপত্তা ও সবার পরিস্থিতি পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করে যাচ্ছিল। হাঙ্গামার মাঝেও রাতুল নিজের মনোযোগ হারালো না। তার চোখে মুহূর্তেই সমাবেশের ভেতর ছড়িয়ে গেল, যেন সবার প্রতিটি আন্দোলন এবং শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। তার লোকজন বাইরের গেটের দিকে ছুটে গেল, পরিস্থিতি সামলানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে শুরু করলো। রাতুল জানতো একটি ভুল পদক্ষেপ পুরো সমাবেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং এই মুহূর্তে তা গ্রহণযোগ্য নয়। চিত্রপটে আরো কিছু উত্তেজিত বক্তা মঞ্চ থেকে নেমে আসতে শুরু করলো। নেতা কর্মী সবাই যেন বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলে গেল। রাতুল তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করছিল। সে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে জমে থাকা উত্তেজনা যেন বারবার প্রকাশ পাচ্ছিল। সদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার লোকেরা উঠে দাঁড়ালো। কয়েকজন বড় নেতা দ্রুত সবার মাঝখানে এসে কিছু নির্দেশনা দিল। আর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে শুরু করে। কিন্তু রাতুলের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাকে মনে হচ্ছিল এই বিশৃঙ্খল পরিবেশের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। সভা আবারও শুরু হলেও রাতুলের মন একটুও শান্ত হয়নি। সে জানত রাজনৈতিক চাপের এই সময়ে এমন পরিস্থিতি ঘটানো খুবই সহজ। তার হাতে এখন সময় নেই, তাকে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতির মাঝে হঠাৎ করে রাতুলের ফোনটা বেজে উঠল। ফোনটি রিসিভ করার সাথে সাথে তার কানে পৌঁছালো ভয়ের খবর। চৈতির স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে। মুহূর্তেই তার মাথায় যেন বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্যও সে স্থির হয়ে গেল। কিছুই বুঝতে পারছিল না কি করবে, কোন দিকে সামলাবে। তার এক পর্যায়ে নিচে মাটিতে পড়ে গেল। এই মুহূর্তে তার সামনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একদিকে ছিল এই উত্তপ্ত পরিস্থিতি, আর অন্যদিকে ছিল চৈতির নিরাপত্তা। রাতুল দ্রুত চিন্তা করতে শুরু করলো তার লোকেদেরকে কোথায় পাঠাবে, কিভাবে পরিস্থিতি সামলাবে। এর মাঝেই তার মনের ভেতরে অন্য কিছু ছিল, চৈতির নিরাপত্তা, তার প্রতি দায়িত্ববোধ। সেই দায়িত্ব যেন এখন আরো বড় হয়ে উঠছিল। কি করব, কোথায় যাব, এই প্রশ্নগুলো মাথায় ঘুরছিল। রাতুল ফোনটা কানে ধরে এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। তার চারপাশের সবকিছু যেন থেমে গেছে। কেবল বুকের ভেতর তীব্র সংখ্যার ঝড় বাড়ছে। চৈতির স্কুলে সামনে ঝামেলা শুরু হয়েছে, এই একটি বাক্যই যেন যথেষ্ট ছিল তার মাথার ভেতরের বাজ পড়ার জন্য। হাতের মুঠো শক্ত হয়ে উঠল। এক মুহূর্ত আগেও যেখানে সমাবেশের বিশৃঙ্খলা সামলাতে ব্যস্ত ছিল, এখন তার মাথায় একটাই চিন্তা, চৈতি। কি বলছিস তুই? ঠিকঠাক বল, কি হয়েছে ওখানে? রাতুলের গলা স্বাভাবিকের চেয়ে অনেকটা কঠিন শোনালো। ফোনের অপর প্রান্ত থেকে দ্রুত বলা হলো, স্যার, কিছু বহিরাগত ছেলে এসেছে, স্কুলের গেটের সামনে জটলা করছে। ওদের আচরণ সন্দেহজনক লাগছে। কিছু বলতে গেলে তেড়ে ফুঁড়ে আসছে। কিছুক্ষণ আগেই এক মেয়ের দিকে ইঙ্গিত করে হাসাহাসি করছিল। তারপরই শুরু হলো ঝামেলা। রাতুল এক মুহূর্তও দেরি করলো না, পকেট থেকে গাড়ির চাবিটা বের করলো। সবাই শান্ত থাকো, আমি আসছি। তার পাশে দাঁড়িয়ে থাকা নেতারা অবাক হয়ে তাকালো। রাতুল সাহেব, আপনি এখন গেলে সমাবেশ? ওইসব আমার দরকার নেই, সোজাসাপটা উত্তর দিয়ে দ্রুত বেরিয়ে এলো রাতুল। তার দলের কিছু ঘনিষ্ঠ কর্মী তার পিছু নিল। গাড়ি স্টার্ট দিতেই
ড্রাইভার জানতে চাইল, স্যার কোথায় যাবেন? দ্রুত চৈতির স্কুলের দিকে নিয়ে চলো। গাড়ি যেন বাতাসের গতিতে ছুটতে লাগলো। পুরো পথ রাতুলের মুখ শক্ত হয়ে রইল। তার চোখ দুটো ধিকে ধিকে আগুনের মতো জ্বলছে। হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে স্টিয়ারিং এর হুইলের ওপরে চেপে আছে। সে জানে এই পরিস্থিতিটা হালকা কিছু নয়। রাজনীতির মাঠে তার অনেক শত্রু আছে, যারা কেবল রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবেও তাকে আঘাত আনতে চাইবে। চৈতিকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটা হয়তো তার প্রতিপক্ষরই কাজ। আমি থাকতে চৈতির গায়ে হাত কেউই দেবে না, ভাবতে পারবে না। মনে মনে প্রতিজ্ঞা করল রাতুল। সমাবেশের ঝামেলাটা সামলে নিবে কেউ না কেউ। তাই তার মাথায় এই সব নিয়ে আছে কেবলই চৈতির কথা। স্কুলের গেটের সামনে উত্তেজনা বাড়ছিল। বেশ কয়েকজন ছেলে উচ্চস্বরে তর্ক করছিল। তারপর হুট করেই একে অপরের দিকে তেড়ে গেল। শুরু হলো ধাক্কাধাক্কি। ওই, তুই কি বললি? তোকে যা বলার বলছি, যা পারিস কর। ধাক্কাধাক্কির মাঝে একজন ছেলের কলার চেপে ধরলো আরেকজন। মুহূর্তে গেটের সামনে একেবারে গোলমাল শুরু হয়ে গেল। কিছু অভিভাবক ও স্কুলের গার্ডরা ছুটে এলো, কিন্তু ছেলেগুলো এতটাই এতটাই রেগে ছিল যে কারোর কথাই শুনছিল না। ভাই, থামেন, স্কুলের সামনে এইসব ঠিক না, একজন গার্ড চিৎকার করলো। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। এক ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। সে উঠে এসে সঙ্গে সঙ্গে ঘুষি চালিয়ে দিল আরেকজনের মুখে। মুহূর্তেই রক্ত ঝরতে শুরু করলো। কেউ একজন জোরে চিৎকার করে উঠল, আর পুরো জায়গাটা একদম উত্তপ্ত হয়ে গেল। ওই, একসাথে আসছে, পিটাস না। আরো কয়েকজন দৌড়ে এসে তাদের দলে যোগ দিল। মুহূর্তের মধ্যে কয়েকটা দল হয়ে গেল এবং একে অপরের দিকে লাথি ঘুষি চালাতে শুরু করলো। স্কুলের কিছু কিছু শিক্ষার্থী আর কয়েকজন অভিভাবক আতঙ্কে গেটের বাহিরে সরে গেল। চৈতি তখন ক্লাস থেকে বের হচ্ছিল। গেটের সামনে মারামারির আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। কিছু মেয়েও পেছনে দাঁড়িয়ে ছিল। সবাই চুপচাপ হয়ে গেছে। ঠিক সেই সময় রাতুলের গাড়িটা গেটের সামনে এসে থামলো। গাড়ির দরজা খুলেই রাতুল নামলো, চোখে মুখে স্পষ্ট রাগ। তার সাথের কয়েকজন গার্ডও দ্রুত বের হয়ে এলো। রাতুল একবার পুরো পরিস্থিতি স্ক্যান করলো, তারপর গর্জে উঠল, এইখানে কি হচ্ছে? থামো। ছেলেগুলো কিন্তু তখনও একে অপরের দিকে হামলে পড়ছে। একজনের নাক ফেটে গেছে, অন্যজনের ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাতুল এগিয়ে গিয়ে একটা ছেলের কলার ধরে সরিয়ে দিল। এত জোরে ধাক্কা দিল যে সে গিয়ে গেটের পাশে রডে আঘাত পেল। আরেকজন যদি হাত তোলে, হাত ভেঙে দেব। রাতুলের গলা ভয়ঙ্কর কঠিন হয়ে উঠল। তার উপস্থিতি বুঝতে পেরে ছেলেগুলো একে একে থেমে গেল। কেউ কেউ ফোঁপাচ্ছে, কেউ মুখে হাত দিয়ে রক্ত মুছছে। রাতুল একবার চোখ ঘুরিয়ে চৈতির দিকে তাকালো। চৈতি তখন হতভম্ব হয়ে পাশে দাঁড়িয়ে ছিল, চোখে ভয় আর অবিশ্বাসের ছাপ। গাড়িতে ওঠো। রাতুল শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। চৈতি এক মুহূর্তও দাঁড়ালো না। তারপর আস্তে আস্তে গাড়ির দিকে এগোলো। রাতুল তখনও জায়গাটা ছেড়ে যায়নি। সে কয়েকজন ছেলেকে এক দৃষ্টিতে দেখে বলল, স্কুলের সামনে এই ধরনের কিছু আর একবার দেখলে খবর আছে, বোঝা গেছে? কেউ কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাতুল দাঁড়িয়ে আরো কয়েক সেকেন্ড তাদের সাথে দেখে নিল। তারপর গাড়ির দরজা খুলে উঠতে যাবে, ঠিক তখনই ধাম, পেছন থেকে কেউ ভারী কিছু দিয়ে রাতুলের মাথায় আঘাত করলো। রাতুলের দেহ এক মুহূর্তের জন্য হোঁচট খেল। মাথার পাশে হাত চেপে ধরলো, তারপর ধীরে ধীরে পেছনে ঘুরলো। তার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে, গম্ভীর, ভয়ঙ্কর।
চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কেউ নড়ছে না, কেউ কিছু বলছেও না। রাতুল এবার এক পা সামনে বাড়ালো। ধাম! আরেকটা আঘাত। এইবার ওর দেহ সরাসরি ভারসাম্য হারিয়ে পড়ে গেল। সাদা পাঞ্জাবির বুক বরাবর গভীর লাল রক্তের দাগ ছড়িয়ে পড়তে লাগলো। রক্তাক্ত অবস্থায় মাটিতে নিথর হয়ে পড়ে আছে রাতুল। চারপাশে হট্টগোল, চিৎকার, দৌড়াদৌড়ি। সবকিছু যেন মুহূর্তেই থমকে গেছে। চৈতি গাড়ি থেকে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে রাতুলের পাশে বসে পড়ল। কাপা হাতে রাতুলের মাথাটা তুলে নিজের কোলে রাখলো। তার শ্বাস যেন আটকে আছে, গলা শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে ডাক দিল, এমপি আহমেদ। কোনো সাড়া নেই। রাতুলের চোখ বোজা, ঠোঁট ফ্যাকাশে। চৈতির বুকের ভেতর শূন্যতা নেমে এলো। চারপাশের কোলাহলের মাঝেও সময় যেন থমকে গেল। চৈতির চোখ ঝাপসা হয়ে আসছে হাতের তালুতে। রাতুলের উষ্ণ রক্ত জমাট বাঁধছে। শ্বাস আটকে আসছে তার, কণ্ঠ আটকে গেছে কেঁপে ওঠা ঠোঁটে। রাতুল, চোখ খুলুন, প্লিজ চোখ খুলো। তার কণ্ঠের স্বরে যেন ভয় আর আকুতি একসাথে মিশে আছে, কিন্তু কোনো উত্তর নেই। রাতুলের নিথর দেহ তার কোলে এলিয়ে আছে, নিস্তেজ, রক্তে ভেজা। চারপাশে হইচই চলছে, কেউ চিৎকার করছে, কেউ দৌড়ে আসছে। স্কুলের গার্ড, শিক্ষক, অভিভাবক সবাই শোরগোল করছে, কিন্তু চৈতির কানে কিছুই ঢুকছে না। সে কেবলই রাতুলের মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই রাতুলের দলের কিছু লোক ছুটে এলো। স্যার! তারা দ্রুত রাতুলকে তুলতে গেল, কিন্তু চৈতি তাদেরকে থামিয়ে দিয়ে বলল, তোমরা এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো, এক্ষুনি ডাকো। কেউ একজন ইতিমধ্যে ফোনে কথা বলছে। হ্যালো, অ্যাম্বুলেন্স পাঠান, জরুরি, আমাদের এমপি সাহেব আহত হয়েছেন। একটা কালো গাড়ি দ্রুত ব্রেক কষে দাঁড়ালো। দরজা খুলে দুজন লোক বেরিয়ে এলো। তাদের চোখের দৃষ্টি শীতল, উদ্দেশ্য খারাপ বোঝাই যাচ্ছে। চৈতি তাদের দেখে মুহূর্তের জন্য বোঝার চেষ্টা করলো, কিন্তু মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, রাতুল। একজন এগিয়ে এসে বলল, ওকে আমাদের সাথে নিতে হবে। চৈতি মুহূর্তেই রাগে ফেটে পড়ল, তোমরা কে? পিছিয়ে যাও। লোকটা একটু বিচলিত হলো না, বরং চোখ সরাসরি চৈতির দিকে রেখে বলল, এই অবস্থায় বেশি কথা বলো না মিসেস চৈতি। তুমি তো জানো না কার সাথে লড়াই করছো। চৈতির গায়ের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার চোখের জল আর ভয় একসাথে যেন এক প্রবল রাগে রূপ নিল। সে ধীর কণ্ঠে বলল, তোমরা যদি এক কদমে এগোও, আমি শপথ করে বলছি এই জায়গায় একটাও সুস্থ শরীর নিয়ে বের হতে পারবে না। লোকটা সরু চোখে তাকালো, যেন সে চৈতির সাহসের পরিমাপ মাপছে। ঠিক তখনই পেছন থেকে পুলিশের সাইরেন শোনা গেল। কয়েকটা বাইক এসে দাঁড়ালো, সাথে আরো কিছু কালো গাড়ি। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম মিসেস চৈতি, কিন্তু এই খেলা তো মাত্রই শুরু হলো। বলেই সে গাড়ির দিকে ফিরে গেল। চৈতি শক্তভাবে রাতুলকে ধরে রইল। তার চোখে ভয় নেই, কিন্তু ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। পুলিশ এগিয়ে এলো, সাথে রাতুলের দলের কিছু লোক। স্যারকে গাড়িতে তোলেন, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। চৈতি কিছু না বলে মাথা ঝাঁকালো। রাতুলের নিস্তেজ দেহ গাড়ির মধ্যে তোলা হলো। চৈতিও সাথে উঠে বসলো। গাড়ির দরজা বন্ধ হতেই সে শক্ত করে রাতুলের হাত ধরলো। তার চোখের জল এবার আর ধরে রাখা সম্ভব হলো না। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল হাসপাতালের দিকে। ভেতরের নিস্তব্ধতা, কেবল ইঞ্জিনের গম্ভীর শব্দ আর চৈতির ক্ষীণ নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তার হাত শক্ত করে ধরে রেখেছে রাতুলের হাত, যেন এই বন্ধন এক মুহূর্তের জন্যেও আলগা হতে দেবে না। রাতুলের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে চৈতির বুকের ভেতরটা ধক করে উঠছে। চোখের কোণে জমে থাকা জল, রাগ, ভয় আর কষ্টের এক জটিল অনুভূতি নিয়ে নিচে গড়িয়ে পড়ছে। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। সামনে হাসপাতালের বিল্ডিং দেখা যাচ্ছে। সেখানে আগেই কিছু দলীয় কর্মী, নেতা, নিরাপত্তারক্ষী এবং সাংবাদিকের দল ভিড় করেছে। সবাই উৎকণ্ঠিত। গাড়ি থামতেই দৌড়ে এসে দরজা খুলে দিল কয়েকজন। স্যারকে সাবধানে নামান। দুইজন দেহরক্ষী রাতুলকে গাড়ি থেকে বের করে দ্রুত স্ট্রেচারে তুলল। ডাক্তাররা আগেই প্রস্তুত ছিল। রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যান।
একজন ডাক্তার নির্দেশ দিল। চৈতি পেছনে পেছনে দৌড়ে যাচ্ছে। তার চোখে মুখে দৃঢ়তা, কিন্তু চোখের গভীরে জমে থাকা অস্থিরতা ধরা পড়ে যাচ্ছে। হাসপাতালের করিডোরে সাদা পোশাকের নার্সরা ব্যস্ত হয়ে ছুটছে। চারপাশে কেবলই শ্বাসরুদ্ধকর অপেক্ষা। স্ট্রেচারটা দ্রুত অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাডাম, আপনি এখানে বসুন, আমরা স্যারকে দেখছি, একজন নার্স চৈতিকে শান্ত করতে চাইল। ঠিক তখনই দলের একজন কর্মী ছুটে এলো। ভাবি, বাইরের অবস্থা খারাপ, কিছু সাংবাদিক নিউজ কভার করতে এসেছে, কিছু প্রতিপক্ষের লোকজনও আড়ালে দাঁড়িয়ে আছে, আপনাকে সাবধানে থাকতে হবে। চৈতির ঠোঁট শক্ত হয়ে গেল। আপনারা ওদেরকে সামলান, আমি এখন অন্য কিছু ভাবতে পারছি না। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। লাল আলো জ্বলে উঠল। চৈতি দরজার সামনে দাঁড়িয়ে রইল, পাথরের মতো শক্ত, তার হাত দুটো মুঠো করা, চোখের পলকও পড়ে না। রাতুল কি বাঁচবে? এই ভয়, এই অস্থিরতা তাকে যেন নিঃশেষ করে দিচ্ছে। ঘন্টা দুয়েক পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। একজন ডাক্তার ধীর পায়ে বেরিয়ে এলো। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে স্বস্তির আভা। রাতুল সাহেব এখন স্থিতিশীল। মাথার আঘাতটা গুরুতর ছিল, তবে আমরা সফলভাবে হেমারেজ নিয়ন্ত্রণ করতে পেরেছি। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চৈতি এতক্ষণ শক্ত হয়ে থাকলেও এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি কি ওকে দেখতে পারবো? ডাক্তার মাথা নাড়ালো। এই মুহূর্তে না, তবে আধা ঘন্টা পর আমরা অনুমতি দেব। তবে মাথায় চোটের কারণে জ্ঞান ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। চৈতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে পেছনে গিয়ে একটা বেঞ্চে বসলো। মাথা নিচু করে হাতের তালুতে মুখ চাপা দিল। বাইরে উত্তেজনা বাড়ছে। প্রতিপক্ষের লোকজন আর সাংবাদিকরা মিশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। হাসপাতালের গেটে নিরাপত্তা রক্ষীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে, তবুও চারপাশে গুঞ্জন থামছে না। রাতুল সাহেবের অবস্থা কেমন? এই হামলার পেছনে কারা জড়িত? এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কিন্তু দলের কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। সমর্থকেরা স্লোগান দিচ্ছে, আমরা রাতুল ভাইয়ের পাশে আছি, এই হামলার বিচার চাই। চৈতির করিডোরের এক পাশে দাঁড়িয়ে সবই শুনতে পাচ্ছে। ওর মনের ভেতরে যেন ঝড় বইছে। হাসপাতালের মূল ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু গুঞ্জন থামছে না। এদিকে রাতুলের ব্যক্তিগত সহকারী আসিফ একা সব সামলাতে হিমশিম খাচ্ছে। তার কপালে উদ্বেগের রেখা স্পষ্ট। সে জানে এখনো অনেকেই জানে না যে রাতুল বিবাহিত। বিয়েটা খুব গোপনে হয়েছিল। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ কিছুই জানে না। আর এই মুহূর্তে প্রেসের সামনে চৈতিকে নিয়ে আসা মানেই অপ্রত্যাশিত ঝামেলা ডেকে আনা। আসিফ বারবার চৈতিকে নিরাপদে রাখতে চাইছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর অবশেষে ডাক্তাররা রাতুলকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিল। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাইরে এখনো উত্তেজনা কমেনি। সাংবাদিকদের ভিড়, সমর্থকদের স্লোগান, সব মিলিয়ে চাপা উত্তেজনা চারপাশে ছড়িয়ে আছে। এইদিকে আসিফ কোনো ঝুঁকি নিতে চাইছিল না। সে তার সব যোগাযোগ কাজে লাগিয়ে চৈতিকে নিরাপদ রাখার ব্যবস্থা করলো। হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে নিশ্চিত করলো যে চৈতি রাতুলের সাথে কেবিনে থাকতে পারবে। চৈতি কিছু না বলে শুধু আসিফের দিকে একবার তাকালো। চোখের ভাষায় কৃতজ্ঞতা মিশেছিল। রাতুলের পাশেই বসলো, তার হাতটা আলতো করে ধরে রাখলো, যেন এই স্পর্শেই সব আকাঙ্ক্ষা মিলিয়ে যায়। রাতুলের চোখ ধীরে ধীরে খোলো। চারপাশটা ঝাপসা লাগছে। মাথাটা ভারী, শূন্য দৃষ্টিতে সে ছাদ দেখছে, যেন বুঝতেই পারছে না কোথায় আছে। ঠিক তখনই একটা নরম স্পর্শ অনুভব করলো হাতে। চৈতি। ওর হাতটা শক্ত করে ধরে বসে আছে চৈতি। চোখ মুখে উৎকণ্ঠা, তবে গভীর স্বস্তিও আছে। রাতুলের কপালের পাশে হাত রেখে ধীরে স্বরে ডাকলো, এমপি আহমেদ। রাতুল তাকালো, তারপর হাসলো, কিঞ্চিত পরিমাণ হেসে বলল, মিসেস চৈতি আহমেদ, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আমার জন্য এত চিন্তা উৎকণ্ঠা দেখে ভালো লাগলো আমার। প্রেমে পড়ে যাননি তো আবার? বড় বড় চোখ করে তাকালো চৈতি রাতুলের দিকে, তারপর কণ্ঠে শক্ত করে বলল, মানুষ আমি, তাই আপনার জন্য আমার কষ্ট হচ্ছিল। কি সৌভাগ্য আমার, আমার মতো নিকৃষ্ট মানুষের জন্য আপনি কষ্ট পান। আপনার মনে হয় না আপনার রেস্টের দরকার? চুপচাপ রেস্ট করুন।
এইদিকে দরজার বাইরে দাঁড়িয়ে একবার ভেতরের দিকে তাকালো আসিফ। চৈতির দিকেও দ্রুত এক ঝলক নজর বুলিয়ে নিল, যেন নিশ্চিন্ত হতে চায় সে ঠিক আছে কিনা। তারপর মোবাইলটা কানে দিল। হ্যাঁ ভাই, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে বাইরের অবস্থা ভালো না। সাংবাদিকরা একেবারে হুলুস থুলুস শুরু করে দিয়েছে। চৈতি ভাবির ব্যাপারটাও যেন এখন লিক না হয়, সেটা দেখতে হবে। কথা বলতে বলতে ওর কপালে চিন্তার রেখা আরো গভীর হলো। বাইরে দলের কিছু কর্মী সাংবাদিকদেরকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন সুযোগ নিচ্ছে গুজব ছড়ানো। এইদিকে কেবিনের ভেতরে থাকা রাতুল সব শুনতে পাচ্ছিল। দুর্বল কণ্ঠে ডাক দিল, আসিফ ভেতরে আয়। আসিফ দ্রুত ভেতরে ঢুকলো, রাতুলের সামনে এসে দাঁড়ালো, কপালে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। ভাই, আপনি ঠিক আছেন? রাতুল হালকা মাথা নেড়ে বলল, আছি, তবে কাজ আছে। সবাইকে বলে দিয়ে এমপি রাতুল আহমেদের জ্ঞান ফিরেছে। আপাতত কারোর সাথে কথা বলতে রাজি নয়। সুস্থ হয়ে ইনশাল্লাহ প্রেস কনফারেন্স করব। তারপর গভীর দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে বলল, আর তোর ভাবিকে খুব সেফলি বাড়িতে পাঠাবি, কাকপক্ষীও যেন টের না পায়। আসিফ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। এখনো অনেক কিছু সামলাতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চৈতিকে নিরাপদে রাখা। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। রাতুল বাসায় এসেছে সেই দিন রাতেই। চারিদিকে রোজার পবিত্র মিষ্টি সুবাস বইছে। এই মাসটা সংযমের মাস, আত্মাকে পবিত্র করার মাস। জানালা থেকে চোখ সরিয়ে চৈতি চোখ রাখলো বিছানাতে। রাতুল ঘুমাচ্ছে। ফোঁস করে শ্বাস নিল চৈতি। পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষের সাথে তার ভাগ্যটা জুড়ে গেছে। সে চায় এই সম্পর্কটা মেনে নিতে, কিন্তু তার মস্তিষ্ক যেন আগুনের দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। যখন সে ভাবে যে রাতুলের হাতে অনেক নারীর স্পর্শ রয়েছে, সেই হাতটা কিভাবে মেনে নিবে। চৈতি কিছুক্ষণ চুপচাপ বসে রইল, রাতুলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। তার মনে অজস্র প্রশ্নের ভিড় জমে যায়। এইদিকে তার আবেগ, অন্যদিকে তার রাতুলের অতীত। দুইয়ে মিলে তার মনকে অস্থির করে তোলে। তার কষ্টটা যেন আরো বেড়ে যায় যখন সেভাবে রাতুলের জীবন কতটা জটিল এবং কষ্টকর ছিল। কিন্তু কেন, কেন সে এই অতীতের বোঝা তার ওপরে নিতে চায়? সে কেন তার মনকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য করেছে? তখনই রাতুল হঠাৎ করে গভীর নিঃশ্বাস নিল, যেন কিছু অনুভব করে। রাতুল তাড়াতাড়ি করে মাথা নিচু করে, যেন তার চোখে আর কিছু না পড়ে। রাতুল কিছুটা এলোমেলো ভাবে চোখ খুলল। তার দৃষ্টি কিছুক্ষণ অস্পষ্ট ছিল, তারপর ধীরে ধীরে চৈতির দিকে তাকালো। রাতুল রাশভারী কণ্ঠে ডাক দিল, চৈতি। চৈতি ধীর পায়ে এগিয়ে এসে রাতুলের সামনে দাঁড়ালো। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু চোখে স্পষ্ট দ্বিধা। কিছু লাগবে আপনার? রাতুল কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর প্রশ্ন ছুড়ে দিল, না। কি এত ভাবছিলে? চৈতির সংক্ষিপ্ত উত্তর দিল, কিছু না। রাতুল হালকা হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল তীব্র অনুভূতির ছোঁয়া। আমি জানি তুমি কি ভাবছিলে চৈতি। আমাকে আমাকে ভালোবাসতে হবে না। তুমি না হয় আমাকে তোমার ঘৃণার মধ্যেই রেখো। চৈতির চোখের মনি কাঁপলো। গভীর শ্বাস নিয়ে বলো, আমি আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার অবচেতন মনটা আমার মস্তিষ্কের কাছে হেরে যাচ্ছে। ভাবতে অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষ আমার স্বামী। আমাকে ছোঁয়ার আগে আপনি ছুঁয়েছেন হাজারো নারীকে। আপনার স্পর্শই বা আমি কিভাবে মেনে নেব এমপি রাতুল? আপনার ছোঁয়া আমাকে অপবিত্র করে দেয়। রাতুল গভীর দৃষ্টিতে তাকালো চৈতির দিকে। তার ফর্সা নাক লাল হয়ে আছে, আর চোখ দুটো যেন রক্ত জবা, যেন এক তীব্র ঝড়ের আগমন বার্তা দিচ্ছে। ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে রাতুল বলল, সমস্যা কোথায় চৈতি? তোমার স্পর্শ দিয়েই না হয় মুছে দিও আমার গা থেকে সকল অযাচিত নারীদের স্পর্শের চিহ্ন। ভুল মানুষ মাত্রই করে, হয়ও, আমিও করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি হিসাবে তুমি আমাকে কি দেবে? চৈতির ঠোঁট কেঁপে উঠল, গলা ধরে আসলো, তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, যদি বলি বিচ্ছেদ অবসাম্ভাবী, অসম্ভবই। রাতুল তখনও স্থির চোখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, তাহলে আমি বলবো, তোমাকে পাওয়ার জন্য আমি পাপিষ্ঠ হতে রাজি। আমার কলঙ্কিত হাত দিয়ে আমি তোমার অঙ্গ ছুঁয়ে নেব। চৈতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল।
তার চোখে কিছুটা ভয়, কিছুটা বিস্ময়। অপরূপ এক ধীর ভঙ্গিতে বলল, আমাকে কুলসিত করতে চান? রাতুল একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, না, তুমি আমার হৃদয়ের ফোটা এক পবিত্র ফুল, যার সুবাস আমি আতরের মতো মাখি। আর সেই পবিত্র ফুলকে অপবিত্র করার দুঃসাহস আমার নেই। তবে হ্যাঁ, আমৃত্যু তোমাকে আমার সাথে থাকতে হবে। চৈতি এক পলক তাকিয়ে রইল রাতুলের চোখে। দুজনের মাঝখানে নীরবতা এক সেতু তৈরি হলো। নীরবতা যা একে অপরের মনের গভীরে প্রবেশ করতে বাধ্য করে। চারিদিকে আজানের ধ্বনি ভেসে আসছে। দুপুর কখন গড়িয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল চৈতি বুঝতে পারেনি। রাতুল ধীরে ধীরে বিছানা থেকে নামতে নামতে বলল, ছোট মস্তিষ্ক, এত চাপ নিতে হবে না। ভালো না বেসেও তো অনেকে সংসার করে যায়, তুমি না হয় সেটাই করবে। তখন তার কণ্ঠ ঠান্ডা, উপহাসের ছোঁয়া ছিল। তারপর এক মুহূর্ত চৈতির দিকে তাকিয়ে বলল, আজানের সময় হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি, তুমি নামাজটা আদায় করে নিও। পারলে নামাজে বসে মোনাজাতে বলে দিও যেন তোমার পাপিষ্ঠ স্বামীর মৃত্যুটা তোমার কোলেই হয়। রাতুলের এমন কথা শুনে চৈতির বুকটা কেঁপে উঠল, যেন মুহূর্তেই তার সমস্ত শরীর অবশ হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। রাতুল ভাবলেশহীন মুখে উঠে অশ্রমের দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর বের হয়ে দেখল চৈতি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে। কোনো কথা না বলে আলমারি খুলে একটা সাদা পাঞ্জাবি বের করলো রাতুল। পাঞ্জাবি পরে মাথায় টুপি দিল, তারপর আতর মাখতে মাখতে বলল, যাও, নামাজ পড়ে নিও, আমি আসছি। বলেই লম্বা কদমে ঘর ছেড়ে বেরিয়ে গেল রাতুল। পঞ্চম রোজা চলে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশের গায়ে গোধূলির রং লেগে আছে। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা, শুধু দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ কানে আসছে। চৈতি নিঃশব্দে উঠে দাঁড়ালো, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে বের করলো কোরআন শরীফ। মলাটের ওপরে হালকা ধুলো জমে গেছে, আঙ্গুল দিয়ে ধুলো ঝেড়ে সে আলতো করে ছুঁয়ে দেখলো। বুকের ভেতর কেমন এক প্রশান্তি অনুভব ছড়িয়ে পড়লো। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলো চৈতি। নামাজের শেষে তারপর ধীরে ধীরে তসবিহ হাতে নিল। একটার পর একটা দানা এগিয়ে যেতে লাগলো। তার ঠোঁট নরম সুরে জপতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কোরআন শরীফ খুলে পড়তে শুরু করলো। চোখ চোখ পড়ল সূরা রাদের এক আয়াতে। চৈতি গভীরভাবে আয়াতটার অর্থ নিয়ে ভাবতে লাগলো। তার জীবন জুড়ে যে অস্থিরতা, দ্বিধা, কষ্ট, সেটা কি শুধুই দুনিয়াবী কারণে? হয়তো সে আল্লাহর ওপরে পুরোপুরি ভরসা করতে পারেনি বলেই এখনো এত অস্বস্তি অনুভব করছে। তার চোখ এবার গিয়ে পড়ল আরেকটি আয়াতে, ধৈর্য ও ছালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই এটি কঠিন, তবে তারা নয় যারা বিনয়ী ও একনিষ্ঠ। চৈতি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, হয়তো এটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। সব দুঃখ, কষ্ট, অতীত এইসব নিয়ে অস্থির না হয়ে আল্লাহর উপরে ভরসা করাই উত্তম। তারপর কোরআন শরীফ বুকের কাছে টেনে নিল, মনে হলো এখানেই তার সকল প্রশ্নের উত্তর আছে। সেই মুহূর্তে ঘরে ঢুকলো রাতুল। সাদা একটা গোল জামা আর হেজাব পরে বসে থাকা চৈতির দিকে রাতুল কয়েক মুহূর্ত হতবাক হয়ে গেল। মনে হলো কোনো সরোবরের ফুটে থাকা পবিত্র এক শ্বেত পদ্ম বসে আছে, যার সুবাস পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। সে চৈতির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব হলো না। চৈতির স্নিগ্ধতা, তার পবিত্রতার ছোঁয়া যেন রাতুলের চোখ ঝলসে দিচ্ছে। দ্রুত চোখ নামিয়ে নিল সে। তার মনে হলো এই মেয়েটা, যার একদিন সে তীব্রভাবে বিরোধিতা করেছিল, যার অস্তিত্ব একসময় তার কাছে শুধুই একটি দায় ছিল, সেই আজ তার ঘর জুড়ে এক আশ্চর্য শান্তির সুর এনে দিয়েছে। চৈতি তখনও মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়ছিল। রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। চৈতির দিকে একবার তাকিয়ে নিয়ে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আলমারির দরজা খুলে ভেতর থেকে এক সেট জামা বের করলো সে। চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা, মুখে কোনো অনুভূতির ছাপ নেই।
তারপর এক মুহূর্ত না থেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, যেন নিজের অস্থিরতাকে জল দিয়ে ধুয়ে ফেলতে চায়। কোরআন শরীফের শেষ কয়েকটি আয়াত পড়ার পর আলতোভাবে পবিত্র গ্রন্থটি বন্ধ করলো সে। তারপর হাত তুলে মোনাজাত শুরু করলো। চোখটা বন্ধ করে নরম কণ্ঠে ধীরে ধীরে প্রার্থনা করতে লাগলো চৈতি। প্রার্থনা তার নিজের জন্য, তার হৃদয়ের অস্থিরতার জন্য, তার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য এবং তার মৃত্যুতে বাবা মার জন্য দোয়া করলো। রাতুল পেছনে দাঁড়িয়ে বলল, কি করছিলে চৈতি? চৈতি কোরআন শরীফের ওপরে হাত রাখলো, তারপর শান্ত কণ্ঠে বলল, আল্লাহর কালাম, যা হৃদয়কে প্রশান্ত করে, অন্তরকে আলোর পথ দেখায়। রাতুল শ্বাস নিল, কিন্তু বলতে গিয়েও নিজেকে সংযত করলো, এই আলো কি আমাকে ছুঁতে পারবে চৈতি? চৈতি চমকে তাকালেও রাতুলের চোখে এক ধরনের শূন্যতা, এক ধরনের আকুলতা, যেন সেও এই আলোয় ডুবে যেতে চায়। কিন্তু চৈতি জানে রাতুলের পথ সহজ নয়। সে শুধু আল্লাহর দয়া চাইতে পারে, যাতে এই মানুষটাও সঠিক পথ খুঁজে পায়। চৈতি ধীরে ধীরে বলল, আল্লাহ চান, অবশ্যই। রাতুল চুপ করে রইল, যেন এই কথাগুলো তার মনের গহীনে কোথাও গিয়ে ঠেকছে। তারপর হঠাৎই তার চোখের গভীরতা বদলে গেল, ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি এলো। তাহলে বলো চৈতি, তোমার প্রার্থনায় আমার নাম আছে তো? চৈতি এবার পুরোপুরি থমকে গেল, যার বুকের ভেতর ধক করে উঠল। সে কি বলবে? এই মানুষটার জন্য সে কি প্রার্থনা করে? তার ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। রাতুল তখনও তাকিয়ে অপেক্ষায়। চৈতি সবকিছু গুছিয়ে রাখতে রাখতে বলল, এইটা কেবল আল্লাহ আর তার বান্দার গোপনীয় কথা, এইটা প্রকাশ করতে নেই। রাতুল ঠোঁটটা বাঁকিয়ে হেসে বলল, ইফতারি করেছো? হুম। রাতুল আর কিছুই বলল না। সে সমস্ত কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে ব্যালকনিতে চলে গেল। সেখানকার সোনালি আলোয় বসে বেড সিস্টেমের দোলাতে আড়াল হয়ে শুয়ে পড়ল। তারপর হঠাৎই গলা ছেড়ে গান গাওয়া শুরু করলো, এক অদ্ভুত আবেগে। আমার নামাজ রোজার সকল সোয়াব গো দাও বিধিতারে, যেন পরকালে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। যদি না তারে পাব, নরকে হেঁটে যাব। স্বর্গ যে তারই বুকে দেখেছি, তা 12 মাসে। চারিদিকে রাখিবে নজর, সে না যেন দেখতে আসে। তার গলায় অদ্ভুত এক কান্না, এক আকুলতা, যেন গভীর এক দুঃখ তার ভেতরে লুকিয়ে আছে। গানটার প্রতিটি শব্দ যেন তার নিজস্ব কষ্ট আর বিভ্রান্তির প্রতিফলন। চৈতি ঠিকই বুঝতে পারে রাতুলের ভেতর অগণিত প্রশ্ন, অপরাধ বোধ আর অনুরাগের ছায়া জমে আছে। গানটি গাইতে গাইতে রাতুল আরো একবার নিজের ভেতর অস্থিরতার সঙ্গীতের মাধ্যমে মুক্তি দিতে চাইল। আজ শুক্রবার, সারা শহর জুড়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। সেই ভিড়ের মাঝেই রাতুলও নামাজ আদায় করতে বের হলো। চৈতি ঘরে একা, জানালার পর্দা হালকা দুলছে বাতাসে। সে এক কোণে বসে বই খুলে পড়ছে। চারপাশের নিস্তব্ধতার মাঝে শুধু পাতার খসখসে শব্দ শোনা যাচ্ছে। বাইরে আজানের ধ্বনি ভেসে আসছে। আর ঘরের ভেতরে চৈতি। কিছুক্ষণের জন্য সে বইটা বন্ধ করে রাখলো। জানালার দিকে তাকিয়ে আজানের সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেলল। আজ শুক্রবারের এই স্নিগ্ধ পরিবেশে তার মন যেন এক অন্য জগতে চলে গিয়েছে। একটা নতুন পথ, নতুন শান্তির সন্ধানে। শাওয়ার নিতে হবে, তাই চৈতি ধীর পায়ে আলমারির কাছে এগিয়ে গেল। আলমারি খুলতেই একপাশে রাখা ফাইলটি হঠাৎ করে মেঝেতে টুপ করে পড়ে গেল। চৈতি কিছুটা অবাক হয়ে ফাইলটা তুলে নিল। ফাইলটি খুলে চৈতি দেখতে লাগলো। একসময় একটি জায়গায় গিয়ে তার নজর আটকে গেল। সে কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর দ্রুত ফাইলটি বন্ধ করে আবারও আলমারিতে রেখে দিল। চোখের কোণে একটু ভুরু কুঁচকে, কিন্তু সে কোনো মন্তব্য না করেই শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষে চৈতি বের হয়ে ভেজা কাপড় ব্যালকনিতে মেলে দিল। ধীরে ধীরে রুমে এসে এক কোণে জায়নামাজ বিছিয়ে শান্তভাবে নামাজ পড়তে শুরু করলো। তার প্রতিটি অঙ্গভঙ্গি যেন এক ধরনের তৃপ্তি, আর নামাজ তার মন যেন পূর্ণ একাগ্রতায় ডুবে গেছে।
নামাজ শেষে চৈতি ধীরে ধীরে মোনাজাত শুরু করলো, তবে কিছুক্ষণ পরই তার মন পাথরের মতো ভারী হয়ে উঠল। মোনাজাতে আল্লাহর কাছে সবকিছু মনের গভীর থেকে খুলে বলতে হাউমাউ করে কেঁদে উঠল। তার অশ্রু যেন আত্মার প্রতিটি ক্ষত ভরিয়ে দিতে চাইছিল, আর হৃদয়ের সব দুঃখ কষ্ট একসাথে বেরিয়ে যাচ্ছিল। জায়নামাজ গুছিয়ে রাখতে গিয়ে রায়তুল সবেমাত্র রুমে ঢুকতেই চৈতি এক হাতে জায়নামাজের কোণা ধরলো আর অন্য হাতে রাতুলের পাঞ্জাবির কলার চেপে ধরলো। তার চোখ দুটো লাল হয়ে গেছে, যেন একেবারে রক্তে ভরা। অদ্ভুত এক আগুনের মতো জ্বলছে। রাতুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। চৈতির এমন অবস্থায় তাকে কিছু বলতে সাহস হচ্ছিল না। চৈতির মুখের কোনো শব্দ না উঠলেও তার চোখের ভাষা স্পষ্ট। এক ধরনের অশান্তি, এক ধরনের অসন্তুষ্টি যেন ঝলকিয়ে উঠছিল। চৈতি ক্রোধে অস্থির হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানতাম আপনি খারাপ পাপিষ্ঠ, কিন্তু এত বড় পাপিষ্ঠতা আমি কখনোও ভাবিনি। আপনি তো শয়তানের গুরু ঠাকুর। রাতুল স্তম্ভিত হয়ে তার দিকে তাকালো, কিছুটা ধাক্কা খেয়ে বলল, কি হচ্ছে চৈতি? এটা কোন ধরনের অসভ্যতা? আমি তোমার স্বামী হইনি কি? চৈতি তীব্র চোখে তাকিয়ে গর্জে উঠে উত্তর দিল, আপনি স্বামী নন, আপনি আসামি। লজ্জা করে না এতগুলো মানুষের জীবন নিয়ে খেলতে? আপনি ড্রাগস চোরা কারবার সাথে যুক্ত। ছি ছি, নিজে তো অনেক আগেই কলঙ্কিত হয়েছেন। আমায় কেন করলেন? আমায় কেন জড়ালেন? কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন তার হৃদয় থেকে একটানা কষ্ট বের হচ্ছে। তার চোখে অশ্রু আর গলার আওয়াজে এক ধরনের ভাঙনের শব্দ। চকিত নয়নে রাতুল চৈতির পানে তাকালো। তার মনে হলো, কি বলবে সে? সত্য কখনো চাপা থাকে না, দিনের আলোর মতো এক সময় তা প্রকাশ পায়। চৈতির চোখে এক নতুন ঘৃণা ফুটে উঠল, যেন তার প্রতি সমস্ত অবিশ্বাস এবং ক্ষোভের ধাপ ঝেড়ে পড়েছে। নিজেকে ধাতস্থ করতে কিছু মুহূর্ত নিয়েছিল রাতুল। তারপর চৈতিকে সহস্র শক্তি দিয়ে তুলে দাঁড় করাতে এগিয়ে গেল, কিন্তু চৈতি যেন এক অসম্ভব দৃঢ়তায়, এক অভূতপূর্ব শক্তির মাধ্যমে সরে গেল। নিজে থেকেই দাঁড়িয়ে, চোখে অন্ধকারের রাগ, মুখে তীব্র সংকল্পের ছাপ নিয়ে সে বলল, আপনি আমাকে ধরবেন না। যদি আপনি আমাকে একবার ছুঁয়ে দেখেন, আমি নিজেকে শেষ করে দিব। রাতুল চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে কিন্তু গভীর ভাবে বলল, বেশ, ধরবো না, তবে আমি তোমাকে ছেড়ে যাব না। শরীর তো এক পাষাণ্ডও ছুঁতে পারে, কিন্তু মন কজনই সেই মন ছুঁতে পারে? আমি হয়তো তোমার মন ছুঁয়ে দেখার অপেক্ষায় থাকবো সেই অদৃশ্য নরম প্রান্তে। চৈতি শ্বাস কেটে কেটে ঠোঁট চেপে বলল, এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। রাতুল গম্ভীর অথচ দৃঢ় সুরে উত্তর দিল, তবু আমি বলবো, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, যত যন্ত্রণার মধ্য দিয়ে আমাকে যেতে হোক না কেন। রাতুল বলতে লাগলো, আমাকে রেখে দিও তোমার জীবনের এক নিভৃত অধ্যায়ে। ঘৃণা আর অবহেলায় যেমন বইয়ের পৃষ্ঠায় জমে থাকা ধুলোর মতো, অযত্নে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়ি, যেগুলো আর কখনো কোনো জীবন্ত রঙে ফোটে না। আমাকে রেখে দিও তোমার উপন্যাসের শেষ পাতায়, যেখানে আমার অস্তিত্ব যেন একটি অমীমাংসিত গল্প, অথচ আমার থেকে যাওয়ার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। এ যেন এক না পাওয়ার কষ্ট, যেটা শুধু হৃদয়ের গভীরে তীব্রভাবে চেপে ধরে রাখে। আর সেই একই সময়ে এক অসম্ভব আকুলতায় আমি তোমার কাছেই থাকতে চাই, ততদিন যতদিন আমি তোমার পাতায় পাতায় আসক্ত। তোমাকে গল্পে থেকেও এক অনন্ত অপেক্ষায় চুপচাপ তোমার কাছে হারিয়ে যায়নি, তবে আমি রয়েছি তোমার হৃদয়ের কোণে। রাতুল কবিতাটি বলে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর কোনো না কথা না বলে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে তার বেড সিস্টেমের দোলনায় বসে একটু পর পর ধপাস করে শুয়ে পড়ল, যেন এক বুক ভার নিয়ে। দোষটা তার ছিল না, তার নিয়তি। তার কোনোদিন ইচ্ছে ছিল না পাপের পথে পা রাখা, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে। পরিবারের সম্পর্কের সূত্রে সে এক পাপের জালে আটকে পড়েছে। এখন সে মুক্তি চায়, কিন্তু সে জানে একবার এই চোরাবালিতে আটকে গেলে সহজে আর পিছু টান ছাড়ানো যায় না।
রাতুল চোখটা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইল, যেন নিজের সমস্ত চিন্তা ও কষ্ট একত্রিত করে মনে মনে গুছিয়ে নিতে চাই। তার মনের ভেতর এক অদৃশ্য চাপ, এক অকঠিন দ্বন্দ্ব চলছে। তার পরিবারে এসে সে একবার যে পথে পা রেখেছে তা আর সহজে ছেড়ে যাওয়া নয়। সেই অন্ধকারে হারিয়ে গেছে তার জীবন, আর তার চোখ এখন শুধুই একটি নিঃসঙ্গতা যা তাকে ভেতরে ভেতরে ধ্বংস করছে। কিন্তু রাতুল চায় কিছু একটা বদলাতে। এই চোরাবালির গহ্বরে আটকে গিয়ে সে জানে যে মুক্তির একমাত্র পথ নিজেকে ইচ্ছে শক্তি জাগিয়ে তোলা। সে নিজের ভেতরের শক্তি আর বিশ্বাসে বিশ্বাস রাখে যে কখনো না কখনো একদিন এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে। শুধু তখনই তার সত্যিকারের মুক্তি আসবে, নিজেকে ফিরে পাওয়া, নিজের কৃতকর্মের দায় মেটানো, আর যারা তাকে প্রিয়জন হিসাবে জানে তাদের সামনে এক নতুন জীবনের সূচনা। এখন সময় এসেছে, রাতুল নিজের এক নতুন যাত্রা শুরু করবে এই অন্ধকার থেকে আলোর দিকে। রাতের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে, বাতাসে এক অদ্ভুত শূন্যতা, যেন কোনো অদৃশ্য শক্তি চৈতি আর রাতুলের মাঝে এক অনতিক্রম্য দেওয়াল গড়ে তুলেছে। চৈতির চোখে আজ বিদ্রোহের আগুন, যেন সে নিজেই এক দাবানল। যা কিছু তাকে স্পর্শ করবে তা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে এলো, আর অপর দিকে দাঁড়িয়ে থাকা রাতুল, সে তার সমস্ত পাপ, সমস্ত অন্ধকার, সমস্ত অপরাধ বোধের বোঝা নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তবু চোখে শুধুই এক গভীর আকুতি, এক অপরিসীম ভালোবাসা। বিশ্বাস করো চৈতি, আমার ভালোবাসার কোনো খাত নেই, ভালোবাসি তোমাকে, হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে ভালোবাসি। চৈতি কটমট করে তাকালো, তার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠল। এমপি আহমেদ, ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসার জন্য পবিত্রতা লাগে, আত্মার স্বচ্ছতা লাগে। তোমার ভালোবাসা কি তেমন? রাতুল এক ধাপ এগিয়ে এলো, চৈতির হাত ধরতে গেল, কিন্তু চৈতি বিদ্যুতের মতো ছিটকে দূরে সরে গেল। তার চোখের কোণে জ্বলজ্বল করছে অভিমান, ক্ষোভ আর একরাশ অবিশ্বাস। টেবিলের ওপরে রাখা কাগজের ঝাড়ুটা হাতে তুলে নিল চৈতি, তারপর সেটাকে জোরে জোরে টেবিলে আঘাত করলো। ঝাড়ুটার কাঠ ভেঙে গেল, আর সেই ভাঙা অংশ রাতুলের দিকে তাক করে বলল, আমাকে দুর্বল ভেবো না, আমি মায়াবতী হতে পারি, কিন্তু প্রয়োজনে ধ্বংসবতীও হতে পারি। আমি সূর্যের মতো প্রখর, আমার তেজ যদি তুমি হাত বাড়াও তাহলে ঝলসে যাবে। রাতুল হাসলো, একটা বিষণ্ণ করুণ হাসি, তারপর নিঃশব্দে এক ধাপ এগিয়ে এসে চৈতির হাতের ভাঙা কাচের টুকরো নিজের পেটের কাছে চেপে ধরলো। বেশ, তবে আমাকে মেরে ফেলো চৈতি, তোমার হাতে মৃত্যু হবে আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি পাপিষ্ঠ, আমি কলঙ্কিত, আমাকে শেষ করে দাও আর নিজেকে পূর্ণবান করো। চৈতি হতবাক হয়ে গেল, তার হাতের শক্তি যেন এক মুহূর্তে কমে এলো। রাতুলের চোখের ভাষা এতটাই গভীর, এতটাই অসহায় যে সেই চোখের দিকে তাকালে মনে হয় এই মানুষটা সত্যিই হয়তো মুক্তির পথ খুঁজছে। চৈতি কাঁপতে থাকা কণ্ঠে বলল, তোমার মৃত্যু চাই না আমি রাতুল, চাই তোমার অনুশোচনা, চাই তোমার পরিবর্তন, চাই শুধু তুমি সত্যিকার অর্থে মানুষ হও, আমার রাতুল হও। রাতুল নীরব, বাইরে থেকে তার পাষাণ হৃদয়কে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। সে এগিয়ে এলো এক পা, খুব ধীরে, তারপর এক নিঃশ্বাসে বলল, আমি যদি ছাই হয়ে যাই তুমি কি সেই ছাইয়ে আগুন হাত দেবে? আমি যদি হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে না? আমি যদি বৃষ্টি হই তুমি কি জানালার বাইরে হাত বাড়িয়ে অনুভব করবে না? আমি যদি মরে যাই তুমি কি এই পৃথিবীকে দোষ দেবে না? চৈতির চোখে জল জমে উঠল। সে জানে এই মানুষটা খারাপ হতে চায়নি, কিন্তু পরিস্থিতির টানাপোড়েনে তাকে অন্ধকার দিকে ঠেলে দিয়েছে। রাতুল হাত বাড়ালো একবার, খুব ধীরে, যেন সেই হাতের স্পর্শে সমস্ত ব্যথা আর দূরত্ব এক নিমিষে মিলিয়ে যাবে। কিন্তু চৈতি সেই হাত ধরল না, বরং তার চোখের গভীরে এক কঠিন সিদ্ধান্তের ছাপ ফুটে উঠল। ঠোঁট কাঁপল না, কণ্ঠস্বরেও ছিল না কোনো মায়া। তার গলা কঠোর, দৃঢ়, একেবারে অবিচল। আকাশের চাঁদ সবাই দেখে, কিন্তু ছুতে কজন পারে?
আপনি যদি আমাকে ভালোবাসেন, তবে সেই ভালোবাসাকে সত্যি প্রমাণ করুন। নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করুন, আইনের কাছে আত্মসমর্পণ করুন। সাধারণ মানুষের মতো জীবন যাপন করুন রাতুল। ক্ষমতার মোহ ছেড়ে আসুন। দেখুন ভালোবাসার পথ কতটা নির্মল, কতটা শান্তির। রাতুল থমকে গেল। তার চোখের ভেতরে এক মুহূর্তে শত প্রশ্নের ঝড় উঠল, আবার নিস্তব্ধ নীরবতাও ছড়িয়ে পড়ল। চৈতির কথাগুলো যেন এক একটা তীক্ষ্ণ শলাকার মতো বুকের ভেতর বিঁধে গেল। সে কি পারবে নিজের তৈরি সাম্রাজ্যকে পায়ের তলায় মারিয়ে, নিজের ভুলের বোঝা মাথায় নিয়ে সাধারণ একজন মানুষ হয়ে বাঁচতে? একটা নিঃশ্বাস, দীর্ঘ শ্বাস ফেলল রাতুল। তারপর নিঃশব্দে হাত নামিয়ে নিল। চৈতির দিকে তাকিয়ে রইল, অপেক্ষা করলো এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। হয়তো এটাই তাদের পথের গল্পের সবচেয়ে কঠিন অধ্যায়, যেখানে ভালোবাসার চেয়ে সত্যের মুখোমুখি হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।